শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আজ। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে প্লট জালিয়াতির ৩ মামলার রায় ঘোষণা করবেন বিচারক। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতির কারণে শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। মামলার রায়কে ঘিরে নিম্ন আদালত ও এর চারপাশে বিজিবি সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩টি মামলায় শেখ হাসিনা, তার পরিবার সহ আসামি করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ রাজুক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের। সাক্ষ্য গ্রহণে উঠে আসে প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে। যদিও একমাত্র গ্রেফতারকৃত আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম আদালতকে নিজেকে নির্দোষ দাবি করেন। তার আইনজীবী বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। দর্শক, ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আশিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রায় নিয়ে আইনজীবীরা কি মন্তব্য করলেন জানাবেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আদালত প্রাঙ্গণে, সার্বিক তথ্য জানবো আপনার কাছ থেকে। লাবণী, ধন্যবাদ আপনাকে। এখনো রায়ের যে কার্যক্রম সেটি শুরু হয়নি। আমরা যেটুকু জেনেছি, ঢাকার জেলা দায়রা জজের পঞ্চম আদালত আব্দুল্লাহ আল মামুন, তার আদালতে কিছুক্ষণের মধ্যে রায় পড়ার যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে। কিছুক্ষণ আগে আমরা আইনজীবীর সাথে কথা বলেছি। আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন যে এই যে মামলা, অর্থাৎ শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, 3 জনের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা রয়েছে। 3টি মামলা, সেই 3টি মামলায় তাদের সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন, এই মামলার ধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা যাবজ্জীবন তাদের হতে পারে, সেই ধারণা কিন্তু আইনজীবীরা করেছেন। এবং একটু জানাতে চাই যে এই যে পূর্বাচল প্রকল্পের 3 জনের 10 কাঠা করে 3/10 কাঠা প্লট জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে নেয়া এবং সেই প্লট নিয়ে নিজেদের নামে মিথ্যা তথ্য দিয়ে নিজেদের নামে প্লট বাগিয়ে নেয়া এবং ক্ষমতার অপব্যবহার করা, সেই অপরাধে দুদক তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করে। এবং দুদকের এই মামলায় দীর্ঘ শুনানি হয়েছে। দীর্ঘ শুনানির পরে চলতি মাসের 13 তারিখে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে যুক্তিতর্ক, উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ তাদের বিরুদ্ধে যে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। একটু জানাতে চাই, তাদের বিরুদ্ধে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয় সহ এবং আরও 47 জন আসামি রয়েছেন। মোট এই 3টি মামলায় 47 জন আসামির এই যে প্লট জালিয়াতির মামলা, আলাদা আলাদা 3টি মামলা দুদকের পক্ষ থেকে করা হয়েছিল, সেই 3টি মামলার রায় ঘোষণা হবে। একটু জানাতে চাই দর্শক যে কিছুক্ষণ আগে এই মামলার যে একমাত্র আসামি গ্রেপ্তার আছে, অর্থাৎ রাজুক সদস্য খুরশিদ আলম, তাকে এজলাসে আনা হয়েছিল, হাজতখানায় ছিলেন। তাকে কিছুক্ষণ আগেই আদালতে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের এজলাসে তোলা হয়েছে এবং এই একমাত্র আসামি তার উপস্থিতিতেই কিন্তু রায় ঘোষণা করা হবে। এবং বাকি যে সকল আসামি রয়েছে আরও 46 জন, শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় সহ আরও 46 জন, তারা কিন্তু পলাতক রয়েছে। পলাতক আসামিদের থাকা অবস্থায় কিন্তু তাদের বিরুদ্ধে রায় ঘোষণা হতে চলেছে। আরেকটি বিষয় একটু জানাতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে এই মাসের 17 নভেম্বর কিন্তু মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর আজ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে আজ তার বিরুদ্ধে দ্বিতীয় কোনো মামলার রায় হতে চলেছে, অর্থাৎ দুর্নীতি মামলায় প্রথম রায়, এবং তার বিরুদ্ধে যদি সব দিকের বিচার এবং অপরাধের কথা বিবেচনা করি আজ কিন্তু দ্বিতীয় রায় হতে চলেছে। এবং আইনজীবীরা বলছেন যে এই যে মামলা, ক্ষমতার অপব্যবহার করে প্লট বাগিয়ে নেওয়া, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে সর্বোচ্চ ক্ষমতায় থেকে, রাষ্ট্রের ক্ষমতায় সর্বোচ্চ প্রধানমন্ত্রী ক্ষমতায় চেয়ারে বসে সে যে অপরাধ করেছে, এই অপরাধে তার যাবজ্জীবন সাজা হতে পারে। তবে আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই রায় পড়ার যে কার্যক্রম, রায় ঘোষণার কার্যক্রম হয়তো শুরু হবে। হয়তো রায় ঘোষণার কার্যক্রম শুরু হলে কি রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কি রায় হলো, বা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালত কি রায় দিলেন, সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দর্শক আপনাদেরকে জানাতে পারবো। আশিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা রায় ঘোষণার পর আরও কিছু তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যেমনটি বলছিলাম যে প্লট জালিয়াতির 3টি মামলার রায় ঘোষণা হবে আজ। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আমাদের সহকর্মী রয়েছেন, তিনি নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরও তথ্য জানাবে। রাজধানীর করাইল বস্তিতে গত মঙ্গলবারের আগুনে ঘর হারা হয়েছেন হাজারো মানুষ। এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তারা। কেউ কেউ এই ঠান্ডায় পলিথিনের তাঁবু টানিয়ে দিন পার করছেন। এদিকে আজ সকালে বস্তির বাসিন্দারা জানিয়েছেন, রাজনীতিবিদ ও কিছু এনজিও অল্প পরিমাণে
খাবার দিলেও সবাই তা পাচ্ছে না। এছাড়া শীতের রাতে কম্বল বিতরণ করলেও তা জুটছে কিছু মানুষের মাঝে। এছাড়া করাইল বস্তিতে এসব বাসিন্দাদের বড় একটি অংশই ভাড়াটিয়া। সরকার থেকে সহায়তা আসলে তা কেবল বাড়িওয়ালা পর্যন্ত পৌঁছাবে, তারা কিছুই পাবেন না। কবে নাগাদ নতুন করে ঘর তৈরি করা হবে সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য প্রকাশ না পেলেও ফায়ার সার্ভিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কোনো ধরনের তথ্য আদৌ জানিয়েছে কিনা এই বিষয়ে একটু জানবো। আর আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি যে বস্তির বাসিন্দারা তারা বলছেন যে তারা ঠিকঠাক খাবার পাচ্ছে না, খাবার সংকট এবং শীত যেহেতু কম্বল সংকট, এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা প্রশাসনের তরফ থেকে, জানাবেন বিস্তারিত। 1500 ঘরের বস্তিবাসী যারা রয়েছেন তারা কিন্তু গতকাল রাতে এই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। তারা যেটি বলছেন, বিভিন্ন সংস্থা, এনজিও সংস্থা, ব্র্যাক সহ অন্যান্য যারা রয়েছে তারা কালকে কম্বল বিতরণ করেছেন এবং কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী তারাও কিন্তু কম্বল বিতরণ করেছেন। তবে সেটি কিন্তু তারা সবাই পাননি। তবে তারা এই 1500 ঘরে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন সেই পরিবারগুলো কিন্তু এখনো এই খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন। তাদের আসলে এক কাপড়েই তারা কিন্তু জীবনযাপন করছেন। কবে নাগাদ সরকার থেকে একটি ভালো ধরনের সহায়তা আসবে সেটি যেমনি তারা অপেক্ষমান রয়েছেন। তবে তারা প্রত্যাশা করে বলছেন যে দেরি হলেও যেন তারা সেই সহায়তাটুকু প্রতিটা ঘরে ঘরে যেন পৌঁছায়, সেই দাবিটি কিন্তু তারা বলছেন। বিচ্ছিন্নভাবে সহায়তা না দিয়ে তারা প্রতিটি ঘরে ঘরে যাবার জন্য কিন্তু তারা বারবারই অনুরোধ করেছেন। তবে এখানে যারা বিভিন্ন এনজিও সংস্থা এবং রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে, যারা আহত হয়েছেন এবং এখানে কিন্তু তারা চিকিৎসা নিতে পারছেন। এবং আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি তাদের পক্ষ থেকে কিন্তু সকালের খাবারও বিতরণ করা হচ্ছে এবং যারা বাসিন্দা রয়েছেন তারা খাবার পাচ্ছেন এমনটি কিন্তু বলছেন। তবে তাদের মাথার উপরে যে ছাদ নেই, তারা এখনো খোলা আকাশের নিচে রয়েছেন। তারা পলিথিনের তাঁবু টানিয়ে যার যার ঘরে কিন্তু তারা অবস্থান করছেন এবং অনেকে কিন্তু যাদের পলিথিন পর্যন্ত কেনার সামর্থ্য নেই তারা কিন্তু খোলা আকাশের নিচেই রয়েছেন। চারদিকে দেখতে পাচ্ছেন যে এই করাইল বস্তিতে আগুনের পরে আজকে তৃতীয় দিনে যে করাইল বস্তিবাসী মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে ক্ষতের চিহ্ন, সেই চিহ্ন কিন্তু এখনো দৃশ্যমান রয়েছে। তবে এখানে যারা যে সকল টিন এবং অন্যান্য আসবাবপত্র যেগুলো পুড়ে গিয়েছে সেগুলো তারা আজও অবধি আমরা দেখতে পেয়েছি যে তারা বিক্রি করে দিচ্ছেন ভাঙাড়িদের কাছে খুব কম দামে। অর্থাৎ তারা এখন যেগুলো বিক্রি করে দিচ্ছেন পোড়া অংশ, সেগুলো দিয়ে হয়তো তারা একদিন, 2 দিন বা 3 দিন পর্যন্ত খাবার খেতে পারবেন। এর পরবর্তীতে আসলে কবে নাগাদ সরকারের পক্ষ থেকে সহায়তা আসবে সেই বিষয়টি কিন্তু তারা এখনো কেউই জানেন না। যেহেতু অন্তর্বর্তী সরকার থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সেই আশ্বাসের অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তারা এর পাশাপাশি যেটি বলছেন, তাদের যে ব্যক্তিগতভাবে এক একটি ঘরের কোনো কিছুই তারা নিয়ে বের হতে পারেননি। প্রায় 1500টি ঘরের বাসিন্দা যারা রয়েছেন তাদেরকেও যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। শুধু বাড়িওয়ালা যারা রয়েছেন ঘর তুলে দিলেই তাদের যে আসলে ক্ষতি, ঘর তুলে দিলে আসলে বাড়িওয়ালা এখানে লাভবান হবে, ভাড়াটিয়ার যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু পোষানোর জন্য তাদেরকেও আলাদাভাবে ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু তারা এই দাবি তুলছেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই 1500টির বেশি বাড়ির যে সকল বাসিন্দা রয়েছেন তারা এই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন, এখন দিন কাটিয়েছেন। তাদের খাবার সংকট রয়েছে, তবে যে পরিমাণে খাবার তাদের পৌঁছানোর কথা সেটি তারা পাচ্ছেন না এবং তাদের মাথার উপরে কিন্তু কোনো ধরনের কিন্তু ছাদ নেই। তো এখন পর্যন্ত তারা কিন্তু এই মানবিক অবস্থায় কিন্তু তারা রয়েছেন, মানবতার দিন কাটাচ্ছেন তারা। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে উদ্যোগগুলো নেওয়া হবে যেন তাদের ভোগান্তি কিছুটা হলেও কমে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক সংস্কার জোট নামে মধ্যমপন্থী জোট করতে যাচ্ছে তরুণদের দল এনসিপি। এতে জোটসঙ্গী হচ্ছে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ। নেতারা জানান 27 নভেম্বর আসতে পারে সেই ঘোষণা। শুধু নির্বাচন নয়, ভবিষ্যৎ রাজনীতি নির্মাণেও কাজ করবে জোটটি। তাদের সাথে যোগ দিতে জেএসডি এবং গণ অধিকার পরিষদের সাথেও আলোচনা চলছে। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা যে দল গঠন করে তার আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় গত ফেব্রুয়ারি থেকে।
নির্বাচনকে ঘিরে গেল কয়েক মাস ধরেই গুঞ্জন বিএনপির সাথে জোট করতে যাচ্ছে এনসিপি। শোনা গেছে জামাতে ইসলামেরও নাম। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে দুটি রাজনৈতিক দল ও দুটি সংগঠনের সাথে জোট করছে এনসিপি। দলটির নেতারা বলছেন ২৭ নভেম্বরই আসবে সেই ঘোষণা। ৪টি দলের বাইরে জেএসডি ও গণ অধিকার পরিষদও তাদের জোট সঙ্গী হতে পারে। আমাদের এই যে 4টি রাজনৈতিক দলের নিয়ে আলোচনা হচ্ছে, 2টি রাজনৈতিক দল এবং 2টি রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটার পাশাপাশি জেএসডি এবং গণ অধিকার পরিষদ তাদের সাথেও একটা আলোচনা চলছে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে এটা আত্মপ্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত এটার সিদ্ধান্তের পরিবর্তন, সংযোজন, বিয়োজন হতে পারে। তো সবচেয়ে ভালো আমরা মনে হয় যে একুরেট ইনফরমেশনটা বা তথ্যটা পাবো যখন এটা আত্মপ্রকাশ করবে। আশা করি আমাদের ২৭ নভেম্বর এটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখন তো 4 দলের সাথে কথা হচ্ছে, এরপরে হয়তো এটা 5-6টা দলেও আসতে পারে। আর এই জোট নিয়ে অনেক দূর যেতে চান তারা। নির্বাচন ছাড়াও ভবিষ্যৎ রাজনীতি নির্মাণের দিকেও চোখ তাদের। একই সাথে নির্বাচনে একই সাথে একটা রাজনৈতিক জোট হিসেবে কাজ করবে এবং আগামীতে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, এবং আগামীর বাংলাদেশে যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই জায়গায় মধ্যমপন্থী একটা রাজনৈতিক জোট হিসেবে কাজ করবে। ৭১কে এনসিপির নেতারা আরও বলেন, সপ্তাহখানেকের ভেতর দলটির একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। 10 থেকে 15 জনের একটি তালিকা প্রকাশ করতে পারি। আমাদের একটা প্রাথমিক তালিকা তৈরি হয়েছে। সেই সাথে যারা এই যে গত কয়েকদিনের কার্যক্রমে আপনারা দেখেছেন নতুন প্রার্থীরা আমাদের সাথে যোগাযোগ করেছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। একই সাথে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি। নেতারা আভাস দিচ্ছেন সেই তালিকায় বড় দলের কয়েকজন হেভিওয়েট নেতাও থাকতে পারেন। ঢাকা মহানগরের একটা সংসদীয় আসনে একজন বিএনপির প্রার্থী ছিলেন 18 নির্বাচনে, উনি এখন এবার এসে আমাদের এনসিপির মনোনয়ন নিয়েছেন। রাশেদ আনিস, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে বসেছে ইসি। দর্শক, বৈঠকের খবর রাখছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ফারজানার সঙ্গে। ফারজানা, বৈঠকটি নিশ্চয়ই শুরু হয়েছে। বৈঠকের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। আমাদের সাথে ইসির যে বৈঠক সেটি কিছুক্ষণ আগে শুরু হলো এবং এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং তার সাথে বাকি নির্বাচন কমিশনার এবং ইসির সিনিয়র সচিবও আছেন, পাশাপাশি ইসির কর্মকর্তারা আছেন। এবং আমরা দেখেছি এখানে আজকে 3 বাহিনী যে রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তাদের প্রধানদের প্রতিনিধি, পাশাপাশি বিজিবির যে মহাপরিচালক, আনসার মহাপরিচালক এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মিটিংয়ে অংশগ্রহণ করছেন। এবং এর আগে আমরা দেখেছি 20 অক্টোবর নির্বাচন কমিশন কিন্তু আইন শৃঙ্খলার আরেকটি বৈঠক করেছিল এবং সেখানেও এই বাহিনীগুলোর প্রতিটি বাহিনীর সদস্যরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এবং সেই মিটিংয়ে কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের মাঠে আগে পরে মিলিয়ে 8 দিন সেনাবাহিনী রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও সেটি পরবর্তীতে পরিবর্তন হয়েছে এবং সেই বিষয়ে এখন কি সিদ্ধান্ত হতে যাচ্ছে বা সেটি নিয়ে হয়তো বা আলোচনা হবে। পাশাপাশি এই বৈঠকগুলোর উদ্দেশ্য কিন্তু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখা এবং নির্বাচন কমিশনের সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তফসিলের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আজ আলোচনা হবে, পাশাপাশি তফসিলের পর এবং নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সুষ্ঠু রাখা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এবং এই বৈঠকগুলো কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে নির্বাচনের আগে হয়েছে এবং বলা হয়ে থাকে যে আইন শৃঙ্খলা বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন আইন শৃঙ্খলার পরিবেশ একটি বড় বিষয়। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে 5 আগস্টের পর পরিবেশ, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়েছে এবং তিনি বলছেন যে ভোটের সময় নির্বাচন আস্তে আস্তে ভোটের পরিবেশ এবং নির্বাচনের যে আইন শৃঙ্খলা পরিবেশ সেটি আরো উন্নত হবে। আজ 20টির বেশি এজেন্ডা রয়েছে, তার মধ্যে রয়েছে ব্যানার, ফেস্টুন এবং পোস্টার সরানো, পাশাপাশি বৈধ অস্ত্র নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ অস্ত্র যাতে কেউ ব্যবহার করতে না পারে সেই বিষয়টি, পাশাপাশি যে কোনো ধরনের অপপ্রচার এবং নির্বাচনে ড্রোন ব্যবহার না করা, অর্থাৎ আচরণ বিধিমালায় যেসব বিষয় রয়েছে সেগুলো সমন্বয় করা এবং বাহিনীগুলোর নিজেদের মধ্যে আইন শৃঙ্খলার বিষয়ে সমন্বয় করা, পাশাপাশি নির্বাচন কমিশনকে তারা পরামর্শ দেবেন এবং নির্বাচন কমিশন তাদের সাথে বৈঠকে আলোচনা করবেন যে আসলে কিভাবে ভোটের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখা যায়। লাবণী, বৈঠকটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত জানাতে পারবো কি কি বিষয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই বৈঠক পরবর্তী আরও তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারব। রোডম্যাপ ঘোষণার পর থেকেই নির্বাচনী হাওয়া বইছে উত্তরবঙ্গের যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে।
এই অঞ্চলটিতে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আর্থ সামাজিকতার সূচক সহ নারী নেতৃত্বে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ কিছুটা পিছিয়ে, কিন্তু তারপরেও জাতীয় নির্বাচন ঘিরে প্রত্যাশার কমতি নেই। নারী শিক্ষা, কর্মসংস্থান, নারীদের নিরাপত্তায় অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব বাছাইয়ে ভূমিকা রাখতে চান এই অঞ্চলের নারীরা। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেন রাজুর তোলা ছবিতে প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাছে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনে আলোচনায় ব্যস্ত সিরাজগঞ্জের যমুনা পাড়ের নারীরাও। যোগ্য প্রার্থীকে বেছে নিতে তারা ভাবছেন নিজেদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে। যমুনা অধ্যুষিত সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে মোট ভোটার 20,50,994 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 10 লাখেরও বেশি। তাই নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে নিজেদের ভোটকে গুরুত্বের সঙ্গে দেখছেন নারীরা। আমাদের প্রত্যাশা হবে অবশ্যই, যেহেতু আমাদের সংবিধানে নারীদের অনেক অধিকারের কথা, বিধি বিধান আছে, সেই অধিকারগুলো যেন আমরা পাই। নারীদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা আমার কাছে মনে হয় সিকিউরিটির সমস্যা। যেখানে সে কাজ করবে, কর্ম পরিবেশটা যেন তার সহায়ক হয়। প্রায় 32 লাখ মানুষের এই জনপদের জীবন জীবিকায় রয়েছে ভিন্নতা। স্বাধীনতার 5 দশক পরেও নারী শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে এই জেলার নারীরা। 24-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আশা জেগেছে এ অঞ্চলের নারীদের মনেও। বৈষম্য দূর করা, কর্মসংস্থান ও তারুণ্য নির্ভর নারী নেতৃত্ব চান নতুন প্রজন্মের ভোটাররা। দেখা যায় যে নির্বাচনের সময় অনেক ধরনের ঝামেলা হয়, এক পক্ষ আর এক পক্ষ মানে অনেক মারামারি, সহিংসতায় লিপ্ত হয়। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি না। তাই আমরা চাই, আমি তো এবার নতুন ভোটার হয়েছি, তাই চাই যে আমরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। বিভিন্ন কর্মসংস্থানে পুরুষদের যে প্রতিনিধিত্ব দেওয়া হচ্ছে, নারীদের শুধু বলা হচ্ছে যে হ্যাঁ নারী পুরুষ সমান অধিকার পাবে, কিন্তু সেটা তেমন বাস্তবায়িত হচ্ছে না। আগামী সরকারের কাছে আমার এটাই প্রত্যাশা, তারা যেন এই ব্যাপারটি নিশ্চিত করে যেন নারীরা সব জায়গায় নিরাপদ থাকে। আর নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চান অধিকার সচেতন নারীরা। তারা মনে করেন আগামী জাতীয় নির্বাচনে তারা ভোট দেবেন এমন নেতৃত্বকে যারা নারী বান্ধব উন্নয়নকে গুরুত্ব দেবে। আসন্ন যে নির্বাচনটা হবে সেটা যেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমুখী, মানে সকল জনগণের অংশগ্রহণ, এবং এটা যেন গণতান্ত্রিক হয়। এবং আমরা যদি দেখি বাংলাদেশের 50% ভোটার নারী, কিন্তু আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও কিন্তু মূল যে নির্বাচন, সরাসরি যে নির্বাচন, সেখানে কিন্তু নারীরা মানে মনোনয়ন কমই পায়। তো আমরা চাই এই মনোনয়নটাও যেন নারীদের অংশগ্রহণ মানে আরো বেশি দেওয়া হয়। দুর্গম চরাঞ্চল, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, নিম্নমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা তাড়া করে বেড়ায় এই জনপদের প্রায় প্রতিটি মানুষকে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে নারী বান্ধব নেতৃত্বের প্রতি আস্থা রাখতে চান যমুনা পাড়ের নারীরা। মনিরা কাজুরি, 71। আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। বুধবার রাত 12টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে 4.5 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউএস জিওলজিক্যাল সার্ভে USGS এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দারোর 29 কিলোমিটার দক্ষিণে। এর আগে রোববার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে বঙ্গোপসাগর, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ও ভুটানে হালকা মাত্রার 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত 3টার দিকে বঙ্গোপসাগরে 4 মাত্রার ও বৃহস্পতিবার ভোর 6টার দিকে মণিপুরের ননি জেলায় 3.5 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। আর বুধবার রাত 11:30টায় 3 মাত্রার ভূমিকম্প হয় ভুটানে। তবে স্থানীয়ভাবে কম্পন অনুভূত হলেও মাত্রা কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এদিকে উপকূল থেকে দূরে সমুদ্র এলাকায় কেন্দ্রস্থল হওয়ায় বঙ্গোপসাগরে হওয়া ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ কিংবা ভারতের কোনো উপকূলীয় অঞ্চলে পড়েনি। সিলেট বিভাগে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 3:30:49 3.4 মাত্রার এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটে জাফলংয়ের ডাউকি ফল্টের ভূগর্ভস্থের 3 কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে ভোর রাতে যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তিস্থল ভারতের মণিপুরে। তাই মৃদু এই কম্পনে সিলেট অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি।
টেকটনিক পিলারের উপর ডাউকি ফল্টের এই কম্পনকে বিপজ্জনক ভাবা হলেও এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ শহরবাসী। বিশেষজ্ঞরা বলছেন ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্টে অবস্থান সুনামগঞ্জের। এখানেই হাওর জলাশয় ও পুকুর ভরাট করে অপরিকল্পিত নগরায়ন করা হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মানা হয়নি। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি বছরের 21শে সেপ্টেম্বর সুনামগঞ্জ ও সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়, যার কেন্দ্র ছিল সুনামগঞ্জের ছাতক। সর্বশেষ 21শে নভেম্বর সারা দেশে 5 মাত্রার বেশি ভূকম্পনে কেঁপে ওঠে সুনামগঞ্জ। হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। সুনামগঞ্জ শহর থেকে 60 কিলোমিটার অদূরে ডাউকি ফল্ট। সক্রিয় এই ফল্ট লাইনের কারণে বিভিন্ন সময় কেঁপে ওঠে সুনামগঞ্জ সহ সিলেট অঞ্চল। টেকটনিক কিনারে এই প্লেটের অবস্থান হওয়ায় ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট সুনামগঞ্জ রয়েছে উচ্চ ঝুঁকিতে। অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ শহরে যেসব বহুতল ভবন হচ্ছে তা বিল্ডিং কোড মেনে হয়নি। তাছাড়া হাওর ও জলাশয় ভরাট করে অপরিকল্পিত এই ভবনগুলো তৈরি হলেও এক্ষেত্রে প্রশাসনের কোনো তদারকি নেই। জলাশয় ভরাট করে যে বিল্ডিংগুলো হচ্ছে এগুলো মূলত বিল্ডিং কোড অনুপাতে হচ্ছে না, যার জন্য আমরা সবাই আতঙ্কিত। অনেকেই আশঙ্কা করছেন যে সুনামগঞ্জ অদূর ভবিষ্যতে এবং যে কোনো সময় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। আমরা চাই এটা বিল্ডিং কোড মেনে ওরা বিল্ডিং বড় বড় বিল্ডিংগুলো করছে কিনা এগুলো আসলে খতিয়ে দেখা খুবই প্রয়োজন। ভূমিকম্প বলয় হিসেবে 2019 সালে সুনামগঞ্জ শহরটির নির্দিষ্ট কিছু ওয়ার্ড যেমন 2, 4, 3 ও 5 নম্বর ওয়ার্ডকে ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম। যে কোনো সময় এই ফল থেকে আরেকটা ওই মাত্রার কাছাকাছি মাত্রায় ভূমিকম্প হতে পারে। তো 8.7 মাত্রায় যদি আবার এই অঞ্চলে ভূমিকম্প হয় তাহলে সিলেট সুনামগঞ্জ ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হবে। এদিকে ভূমিকম্প জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি গ্রহণে কথা বললেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা। তবে বহুতল ভবন নির্মাণের অনুমতির ক্ষেত্রে গাইডলাইন ফলো করতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যারা যারা নতুন ভবন তৈরি করবেন তারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং আপনার বিনিয়োগ নিরাপদ করার জন্য ভূকম্পন সহনীয় যে বিধান আছে সেই বিধানগুলা মেনে আমাদের বিল্ডিং কোড মেনে যেন তাদের ইমারত বা দালান কোঠা নির্মাণ করার জন্য অনুরোধ করতেছি। 1797 সালে সিলেট সুনামগঞ্জ সহ আসাম অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়। সেবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুনামগঞ্জ। হাসান আহমেদ, 71। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, আমরা নতুন করে আরও একটি ভূমিকম্পের তথ্য পেলাম সিলেটে। ভূমিকম্পের কতটা ঝুঁকিতে আসলে সুনামগঞ্জ রয়েছে আর ঝুঁকিতে থাকার কারণ কি বলছেন পরিবেশ বিশ্লেষকরা জানাবেন, এবং সাথে আরেকটি প্রশ্ন রাখছি যে নিরাপত্তার কোনো প্রস্তুতি কি নেওয়া হয়েছে কিনা? লাবণী, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জের বিশেষ করে এই যে ভূমিকম্পের যে সংখ্যার জায়গাটি, আমি যদি আপনাকে জানাই আজ সকালে অর্থাৎ ভোর রাতে সুনামগঞ্জে যেটি একটি খবর ছড়িয়ে পড়ে যে সিলেট অঞ্চলে আসলে ভূমিকম্প হয়েছে। আমরা বাংলাদেশে যে আর্থকোয়ার রিপোর্ট অনুযায়ী যে তথ্য পেয়েছি, সুনামগঞ্জের সিলেট যেটি বলা হয়, সিলেটের জাফলংয়ের অদূরে আসলে এই ভূমিকম্পটির উৎপত্তি হয় এবং যেটি ভোর রাত 3:30 দিকে হয় এবং 3.4 মাত্রার এটি মৃদু কম্পন। যদিও সিলেট বিভাগের যে আবহাওয়া অফিস থেকে যে তথ্য, তারা বলছেন যে এটির প্রভাব তেমন পড়েনি। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জ অঞ্চলে এখন নতুন করে এটির একটি আসলে সংখ্যাগ্রস্ত আছেন পরিবেশবিদ, আবহাওয়াবিদ যারা আছেন, যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তারা মনে করছেন সুনামগঞ্জের যে সকল নতুন নতুন ভবন হচ্ছে সেটি আসলে মেনে হচ্ছে কিনা, পুকুর জলাশয় ভরাট করে যেটি হচ্ছে সেটি আসলে তদারকি করা দরকার এবং তারা আসলে তাগাদা দিচ্ছে প্রশাসনকে এটি যাতে ক্ষতি দেওয়া হয়, নতুবা
অদূর ভবিষ্যতে যদি আসলে এইখানে মাঝারি ধরনের কম্পন হয় তাহলে ক্ষতির মুখে হতে পারে সুনামগঞ্জ ও সিলেট অঞ্চল। তো লাবণী, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ খবর। শহীদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে। সুনামগঞ্জ থেকে এই বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্য অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর উদ্বোধনী র্যালি শেষে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাজধানী সহ সারা দেশে একযোগে উদযাপিত হচ্ছে প্রাণী সপ্তাহ 2025। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই সপ্তাহের। মানিক মিয়া এভিনিউ থেকে র্যালি শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয় র্যালিটি। এ সময় উপদেষ্টা বলেন, অনিরাপদ বিদেশি প্রাণীজ সম্পদ আমদানির পক্ষে নয় সরকার। তাই দেশীয় প্রাণীজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে সরকার। প্রথমবারের মতো মৎস্য ও প্রাণী সম্পদ খাতে অবদানের জন্য 5টি ক্যাটাগরিতে মোট 15 জনকে পদক দেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ, এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযোগ্য পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে সংস্থাটি। বায়ু দূষণ রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। রাজধানী জুড়ে এমনকি দেশের বিভিন্ন শহরের বায়ুর মান বাসযোগ্য নয়। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর। এর মাঝেই আমাদের নিত্য বসবাস, ব্যক্তির কর্ম, জনগণের জন্য রাষ্ট্রের উন্নয়ন, এসব বায়ু দূষণের নিয়ামক। নানা উদ্যোগেও কমছে না বায়ু দূষণ। আইকিউইআরের দৈনিক বায়ুর মানের হিসাব বলছে নভেম্বর মাস জুড়েই বাড়তে থাকে বায়ু দূষণ। আগের বছরগুলোর মতো এবারও হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের মধ্যেই জীবিকা নির্বাহ করতে হয় শ্রমজীবীদের। শীতকালের সময় আরো ধুলো বাড়ে, ধুলে মানুষের শ্বাস প্রশ্বাসে অনেক ক্ষতি হয়। অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, কারণ ধুলাবালু এটা তো আপনারাও বুঝেন। যেহেতু দূষণের মধ্যেই নিতে হচ্ছে শ্বাস, তাই দীর্ঘমেয়াদে ঘটছে রোগ ব্যাধি ও অকাল মৃত্যু। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এই উইন্টার আসলে রোগ বেড়ে যায় কেন? হাঁচি, কাশি, সর্দি, ঠান্ডা, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, টিবি, এগুলো হয় কেমন? এই বায়ু দূষণের কারণে খুব বিভৎস চিত্র। আমরা খুব ভীত হয়ে যাই। যেগুলো প্রচলিত অ্যান্টিবায়োটিক আছে এর মধ্যে মেজরিটি অ্যান্টিবায়োটিক রেসপন্স করে না। শীত মৌসুমে বৃষ্টিপাত কম হয়, বায়ু থাকে শুষ্ক, আর নানা ধরনের উপাদান বাতাসে মিশে কমিয়ে দেয় বায়ুর মান। সরকারের নানা উদ্যোগ আছে, তবু কমছে না এই বায়ু দূষণ। এই দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের বিভিন্ন রকমের আইন রয়েছে, সেই আইনগুলো যথাযথভাবে প্রয়োগের ঘাটতি রয়েছে, যে কারণে দূষণ নিয়ন্ত্রণ করা হয়ে উঠছে না। যদিও আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ক্লিন এয়ার অ্যাক্ট বা নির্মল বায়ু আইনের তৈরি করতে দেখেছি, কিন্তু সেটি শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট বা এনেক্ট হয় নাই, পাস হয় নাই। আমাদের বায়ু দূষণ যে পর্যায়ে গিয়েছে সেক্ষেত্রে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণের জন্য হাইকোর্টের যে নির্দেশনাগুলো রয়েছে এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায় ততই কিন্তু আমরা বায়ু দূষণের লাগামটাকে টেনে ধরতে পারবো। শীতকালে বায়ু দূষণ বাড়ে, এটা জানে পরিবেশ অধিদপ্তর। জানা গেল তাদের নানা উদ্যোগের কথাও। ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন, এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এবং এই যে অক্টোবর বা নভেম্বর থেকে যে আমাদের দূষণের মাত্রা বেড়ে যায় তার একটা বড় অংশ কিন্তু বাইরের থেকে আসে। শিল্প কারখানা থেকে বায়ু দূষণ হয়, আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো আছে, রিরোলিং মিলগুলো আছে, সিমেন্ট ফ্যাক্টরিগুলো আছে। চেষ্টা হচ্ছে যে তারা যেন দূষণ না করে, এবং যেহেতু তারা পরিবেশ ছাড়পত্র নিয়েছে, পরিবেশ ছাড়পত্র শর্ত অনুযায়ী তাদের দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার কথা, তো সেটা যেন নেয়, আমরা সেভাবে কড়াকড়ি আরোপ করছি। বাংলাদেশে বায়ুর মান কবে বাসযোগ্য হবে সেটা বলা মুশকিল, তবে বায়ু দূষণ নিয়ে জনসচেতনতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের পর আমদানি কার্গো কমপ্লেক্স নিয়ে ঘোর সংকটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। ঠিকাদারের সঙ্গে হাজার কোটি টাকার বিরোধে চালু করতে পারছে না নতুন কার্গো ভবন। ভেতরে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। পুড়ে যাওয়া ভবনে টেন্ডার ছাড়াই জোড়াতালি দিয়ে চালুর চেষ্টা করা হচ্ছে। আর পণ্য রাখার জন্য অস্থায়ী শেড নির্মাণে গার্মেন্টস মালিকদের দিকেই চেয়ে রয়েছে বেবিচক। রুহুল আমিনের রিপোর্ট। ঢাকা বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের মাস পেরিয়েছে, কিন্তু আমদানি পণ্য খালাসের যে সংকট তা কাটেনি। ব্যবসায়ীদের চাপে অনেকটা বাধ্য হয়ে পণ্য খালাসের গেট বাড়িয়েছে বেবিচক ও বিমান, কিন্তু কোনো স্থায়ী সমাধান আসেনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখনকার পরিস্থিতিটা মাশাআল্লাহ অনেক ভালো, এবং আমাদের যেই গুডসের যে ছিল এটা অনেক টাকা কমে আসছে। আমাদের এখানে মাল খুঁজে পাওয়া যায় না বা এই ধরনের পরিস্থিতি উন্নত হওয়ার জন্য আমরা বিজিএমইর একটা চাচ্ছি ওখানে, যে একটা আমাদের অফিস থাকবে যেখান থেকে আমাদের মানে এক্সপোর্টারদের মানে গুডসগুলো দ্রুত ডেলিভারি দিতে পারে, সেখানে আমাদের পিপলও কিছু বসে আমাদের সাথে কাজ করবে, এরকম আমরা একটা প্রস্তাবনা রাখছি। মঙ্গলবার সকালে দেখা যায় পুড়ে যাওয়া কার্গো ভবন থেকে বর্জ্য অপসারণ করা হচ্ছে। স্তূপ করে রাখা হয়েছে নতুন রড। এরই মধ্যে ভবনটি পরীক্ষা করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞ দল। এরপর শুরু হয় সংস্কার কাজ। তবে এ সংক্রান্ত কোনো টেন্ডার বেবিচকের ওয়েবসাইটে মেলেনি। তবে প্রশ্ন উঠেছে, থার্ড টার্মিনাল প্রকল্পের আওতায় নির্মিত নতুন আমদানি কার্গো টার্মিনাল কেন চালু করা হচ্ছে না। কর্মকর্তারা জানান, আধুনিক বিশ্বের আদলে তৈরি এই কমপ্লেক্স গত বছরই ব্যবহার উপযোগী হয়, কিন্তু তা বেবিচকের কাছে হস্তান্তর করেনি নির্মাণকারী ঠিকাদারদের কনসোর্টিয়াম এডিসি। থার্ড টার্মিনালে অতিরিক্ত 1000 কোটি টাকা ব্যয় দাবি করেছে কোম্পানিগুলো। জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে জাপান সহ একাধিক দূতাবাস। শেষে বিরোধ গড়িয়েছে আদালতে। যে স্ট্রাকচারটা যেভাবে করা হয়েছে, আমরা যে আকারের কার্গোগুলি আমদানিকারকরা করে থাকেন সেই আকারের কার্গোগুলি ওখানে আসলে রাখা সম্ভব নয়। এত সুন্দর একটা ইম্পোর্ট কার্গো তৈরি রেডি আছে, সেই কার্গোটা কোন ইশারায় যে এখনো চালু হচ্ছে না, কেন চালু হচ্ছে না, এটা এই বাস্তবতা আমরা আসলে খুঁজে পাচ্ছি না। আগুনে পুড়ে যায় আমদানি কার্গো কমপ্লেক্সের অস্থায়ী শেড, ফলে উন্মুক্ত স্থানে পণ্য রাখতে হচ্ছিল। এ অবস্থায় নিজেদের অর্থে 1 মাসের জন্য 2টি শেড তৈরি করে দেয় শিল্প মালিকদের 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তবে সেই সময় শেষ হতে চললেও অস্থায়ী শেড নির্মাণের কোনো উদ্যোগ নেই বেবিচক ও বিমানের। টেম্পোরারি শেড ক্রিয়েট করে দিয়েছে, এটা কিন্তু 30 দিনের জন্য ছিল। এখন কিন্তু এই শেডটা খুলে ফেলতে হবে। তো সেটা যদি খুলে ফেলি তাহলে এই মালগুলো এখন কোথায় যাবে? বিমানে যে কার্গোটা রিসিভিং হয়, কারণ বিমান ইজ দ্য কার্গো হ্যান্ডলিং এজেন্ট, যখন রিসিভিং হয় সেটার কোনো রিসিভিংয়ের কোনো সিস্টেম নাই। ক্লিয়ার? আপনি যে কোনো একটা জিনিসের সিস্টেম থাকতে হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। অভিযোগ উঠেছে, সরকারি প্রক্রিয়া মেনে কার্গো ভিলেজ সংস্কারে বিমান মন্ত্রণালয় ও বেবিচকের মধ্যে টানাপোড়েন চলছে। এসব বিষয়ে কোনো বক্তব্য দেয়নি বেবিচক। রুহুল আমিন, 71, ঢাকা।